বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে দর্শক আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ। একটা সময় মেরুদণ্ডের কোনো অপারেশন মানেই ছিল বড় কাটা এবং দীর্ঘ সময় হাসপাতালে থাকা এবং সেই সাথে ধীরে ধীরে সুস্থ হওয়া। তবে বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে এসেছে নতুন দিগন্ত, মিনিমাল ইনভেসিভ স্পাইন সার্জারি, যেটির মাধ্যমে খুব স্বল্প পরিসরে অপারেশন করে অত্যাধুনিক ক্যামেরা কিংবা মেশিনের মাধ্যমে মেরুদণ্ডের বড় বড় জটিলতাগুলো সহজেই অপারেশন করে ফেলা সম্ভব। তবে এই অপারেশনের সীমাবদ্ধতা কিংবা সুবিধাগুলো কী কী রয়েছে, আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল। স্যার স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। স্যার, মিনিমাল ইনভেসিভ স্পাইন সার্জারি অনেকের জন্য একদম সম্পূর্ণ নতুন একটি চিকিৎসা পদ্ধতি, একটু জানবো যে এটি বলতে আমরা কি বুঝি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সার্জারি বলতেই আমরা মনে করি অনেক কাটাকাটি, অনেক রক্ত, অনেক টিস্যু ড্যামেজ এবং পরবর্তী সময় অনেক ব্যথা। তো সেই কনসেপ্ট সারা ওয়ার্ল্ডেই চেঞ্জ হয়ে যাচ্ছে। একসময় আমরা বলতাম যে যারা বিগ সার্জন বিগ ইনসিশন, অর্থাৎ কিনা যে অনেক বড় সার্জন অনেক বড় করে কাটতে পারবে, কারণ উনি জানেন যে কোথায় কি আছে। এখন এটা চেঞ্জ হয়ে গেছে, এখন হলো যে বিগ সার্জন স্মল ইনসিশন। ইনসিশন মানে কাটাকাটি। আর এখন হলো আরও যে কোনো কাটাকাটিই নাই, ছোট্ট ছিদ্র করে অপারেশন করা, এইটাই হলো মিনিমালি ইনভেসিভ সার্জারি। মিনিমালি ইনভেসিভ সার্জারির সুবিধা হলো কাটাকাটি কম, রক্ত কম, হসপিটালে থাকা কম, প্লাস হয়েছিল ব্যথাটা অনেক কম, সেলাই টেলাই করতে হয় না তেমন বেশি। এইগুলো হলো সব বেনিফিট। এবং পরবর্তী সময় যেটা একটা অনেক বড় কাটলে ইনফেকশন একটা বড় ভয় থাকে, সেই ভয়টা থাকে না। ইন এডিশন আমরা যখন বড় করে কেটে একটা সার্জারি করি, সেই সার্জারি যখন কাটলাম কিন্তু ওই জিনিসের তো কিছুটা হলেও ড্যামেজ হয় এবং তার আগের যে শক্তি অনেক সময় নাও আসতে পারে বা আসলে একটু কমে, এগুলো কিন্তু এই মিনিমাল ইনভেসিভ সার্জারিতে থাকে না। সুতরাং বেনিফিট অনেক বেশি। এখন ওর উপরে ভিত্তি করে যে সার্জারিগুলো সেটাই আমাদের স্পাইনেও করা হয়। মনে করেন যে আমাদের হাড় ভেঙে গেলে, মেরুদণ্ডের হাড় ভেঙে গেলে আমরা সার্জারি করি, এবং আমরা প্রথম জীবনে যখন সার্জারি করছি এরা সব কিন্তু কাটাকাটি করে অনেক বড় করে কেটেই কাটতে হয়। এখন এই সার্জারি ভেঙে গেছে কিন্তু আমার অনেক ক্ষেত্রেই আর কাটাকাটি করতে হয়। আচ্ছা, মানে ভেঙে যাওয়া একটি মেরুদণ্ডকেও সফলভাবে অপারেশন করা সম্ভব এটির মাধ্যমে, একটি ছিদ্রের মাধ্যমে কেবলমাত্র। এটা হলো বড় সুবিধা। আচ্ছা আচ্ছা। এখন ধরেন ভেঙে তো যে কোনো কারণেই যেতে পারে। অনেক সময় দেখা যায় হাড়গুলোই অসুস্থ, নরম, হাড়ের মধ্যে ইনফেকশন, তার মধ্যে আবার একটা স্ট্রেস পড়লো, ভেঙে গেল। আমাদের দেশে দেখা যায় যে ইনফেকশন যেমন টিবি খুব কমন, মেরুদণ্ডের মধ্যে যক্ষা শুনলেও ভয় লাগে। আর অ্যাক্সিডেন্ট আমাদের যেমন কমন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাজনিত ভাঙার সংখ্যা অনেক বেশি আমাদের। এবং এটা যদি আমরা রিয়েল স্ট্যাটিস্টিক্স জানি তাহলে অনেকের মাথা খারাপ হয়ে যাবে। একসময় ধরেন আমরা চিন্তা করতে পারতাম না যে মেরুদণ্ডের একটা হাড় ভেঙে গেল, সেইটাকে আবার অপারেশন, বা মেরুদণ্ডের হাড় ভেঙে গেল, সে সম্পূর্ণ প্যারালাইসিস বা আংশিকভাবে প্যারালাইসিস হলো, সেটাকে সার্জারি করলে আবার সে আগের মতো আসতে পারবে, এটা কিন্তু আমরা চিন্তাও করতে পারতাম না। কিন্তু এখন কিন্তু এই সিনারিও নাই, এই চিন্তাধারা কিন্তু, এই প্রেক্ষাপট কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। যে কারণে জন্য দেখা যাচ্ছে যে সার্জারি যেমন অনেক ইজি হয়ে গেছে এবং এই সার্জারির পদ্ধতি প্রসিডিউরগুলোও চেঞ্জ হয়ে গেছে। তা আমরা যেটা মিনিমাল ইনভেসিভ প্রসিডিউর যেটা বলি, না কেটে ছিদ্র করে মেরুদণ্ডের হাড় অপারেশন করা। আচ্ছা, মানে এই যে একটি ছোট্ট ছিদ্রের মাধ্যমে স্যার অপারেশন এবং এত বড় বড় অপারেশনগুলো হচ্ছে, এটা আমাদের দেশে কি প্রত্যেকটি জায়গায় অ্যাভেলেবল? না, তা নাই, কারণ এটা হলো খুব সফিস্টিকেটেড সার্জারি। আপনি জানেন যে মেরুদণ্ডের অপারেশন মানেই একটু জটিল অপারেশন। এটা কনভেনশনাল একটা ওই পিত্তথলির পাথর ফেলা, অ্যাপেন্ডিক্সে একটা থাইরয়েড গ্ল্যান্ড হইলো বা কিডনিতে একটা পাথর হইলো ফেলে দিলাম, এমন না। কারণ মেরুদণ্ডের সবচেয়ে জটিল জিনিস হলো যে মেরুদণ্ডের সাথে আপনার দুইটা হাত দুইটা পা জড়িত, এবং এই সাপোর্টের জন্য আপনার বুকের ভিতরে আপনার ধরেন ফুসফুস, হাড় সব আপনার প্রোটেক্টেড হলো মেরুদণ্ড দিয়ে। পেটের দিকে যত খাদ্যনালী যত কিছু আছে, লিভার থেকে শুরু করে কিডনি, যদি মেরুদণ্ড এবং তার সাথে যে একটা যে স্ট্রাকচার আছে এগুলো না থাকলে আপনার কোনো কিছুই কাজ করতে পারবে না। সুতরাং এই মেরুদণ্ডের সার্জারি আপনাকে যখন করবেন জানবেন, তাহলে অনেক সার্জারি জানার পর আপনার মেরুদণ্ডের সার্জারি করতে হয়। আমাদের এই সাবজেক্টটা আমরা বলি স্পেশালাইজড সাবজেক্ট, সেই স্পেশালাইজড এবং সুপার স্পেশালাইজড।
সুতরাং এই সার্জারি সব জায়গায় হয় না এবং খুব রেস্ট্রিক্টেড জায়গায় থাকা উচিত। কারণ ইয়েস, যদি ফ্যাসিলিটিস থাকে আপনি সব জায়গায় করবেন, কিন্তু আপনার যেখানে ফ্যাসিলিটিস নাই যত্রতত্র করবেন, সেটা করা ঠিক হবে না। কারণ এই সার্জারিগুলো বারে বারে করা যায় না, আচ্ছা, এবং এটা বারে বারে সার্জারি করার মতো না। যদি ধরেন একবার বা দুইবার, এর মধ্যে ঠিক না হলে থার্ড ফোর্থ টাইম ভেরি ডেঞ্জারাস। সবচেয়ে বড় ঝুঁকি থাকে যে অলরেডি একটা হাড় ভেঙে বা কোনো ডিজিজ হয়ে তার প্যারালাইসিস হচ্ছে বা হয়ে যাচ্ছে, তার মধ্যে আবার আমরা অপারেশন করলাম, যদি সঠিকভাবে এই যে নিউরোলজি যেটা হলো স্নায়ুতন্ত্র, তাকে প্রোটেকশন আমি না দিতে পারি, অথবা আমি সার্জারি করতে গিয়ে যদি আমি ড্যামেজ করে ফেলি, তাহলে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এবং আপনি জানেন যে স্নায়ুতন্ত্র একবার ড্যামেজ হয়ে গেলে সেটা কিন্তু তার ফাংশন আর একবার যদি প্যারালাইসিস হয়ে গেছে সাধারণত সেটা আর আসে না। কিন্তু সার্জারি দুর্ঘটনাজনিত অ্যাক্সিডেন্টজনিত যে ফ্র্যাকচার, এগুলো দেখা যায় 1 গ্রেড বা 2 গ্রেড আপনার উন্নতি হয়। আবার একই জিনিস উল্টা, যেমন আমরা মেরুদণ্ডের যদি যক্ষা হয়, এই মেরুদণ্ডের যক্ষা একদম সম্পূর্ণ প্যারালাইসিস, আচ্ছা, সেটা কিন্তু অপারেশন করে আবার 100% ভালো হয়। আচ্ছা, বাহ। সুতরাং এইটা হলো দুইটা দিক, যে আঘাতজনিত প্যারালাইসিস, যক্ষাজনিত প্যারালাইসিস। যক্ষাজনিত প্যারালাইসিস 2 বছরের মধ্যে সার্জারি করে ইউজুয়ালি 100% আগের মতো হবে। আচ্ছা, প্রস্রাব পায়খানার কন্ট্রোল চলে আসবে। কিন্তু যদি ধরেন আপনার দুর্ঘটনাজনিত প্যারালাইসিস, আঘাতজনিত, এটা কিন্তু 100-এ অনেক সময় আসবে না। 1 গ্রেড বা 2 গ্রেড আপনার ভালো হবে। সুবিধা হলো যে আপনি তারপরেও আমরা সার্জারি করি, কারণ 2 গ্রেড তো অনেক, 1 গ্রেড তো অনেক, মুভমেন্ট করতে পারবে, সে বসতে পারবে, চলতে পারবে, এগুলো হলো সুবিধা। তা আমরা আজকে যেটা আমরা কথা বলবো, যে এই যে মেরুদণ্ড ভেঙে গেল, দুর্ঘটনা বা আঘাতজনিত মেরুদণ্ড ভাঙা, এই ভাঙাগুলো একসময় আমরা অনেক কাটাকাটি করে ভিতরে আমাদের সার্জারি করতে হইতো। কিন্তু আমরা আজকে যে পদ্ধতি আমরা দেখাবো, এটার সুবিধা হলো একদম ছিদ্র করে মেশিন দিয়ে আমরা দেখি, একদম মেশিনের মাধ্যমে। বরং এটা কেটে ওপেন টেকনিকে করতে যে সময় লাগে, তার চেয়ে কম সময় করা যায়, কারণ এটা আমাকে মেশিনে গাইড করতেছে। ধরেন আরও টেকনোলজি আছে, যেমন রোবোটিক, এই একই জিনিস রোবোটিক করে। আপনি একদম প্রোগ্রামিং করে দিবেন, কম্পিউটারে অ্যাসেস করে দিবেন, আপনি যেভাবে বলবেন রোবোটিক সেই একইভাবে সিদ্ধ করে ওর মধ্যে আপনার। কিন্তু রোবোটিক প্রযুক্তি কি আমাদের বাংলাদেশে এসেছে এখন পর্যন্ত? অন দা ওয়ে। ইনশাআল্লাহ আমাদের সেন্টারে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তারপরেও এত যে একটি সফল অপারেশন হচ্ছে বাংলাদেশে শুধুমাত্র ছিদ্রের মাধ্যমে, যেখানে বাংলাদেশে প্রতিনিয়ত এত রোগীরা অপারেশন করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে বা অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করার পর হাড় ভেঙে যাচ্ছে, এবং আমরা খুব চমকপ্রদ একটি তথ্য পেলাম যে তাদের অপারেশনও শুধুমাত্র একটি ছিদ্রের মাধ্যমে করা সম্ভব, যেটাকে আমরা মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি বলছি। স্যার, এটির কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা? আপনি যেমনটি বলছিলেন, দক্ষতা ছাড়া এটি করলে যে কোনো সময় প্যারালাইসিস হয়ে যেতে পারে বা আরো অনেক জটিলতা হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশে কোন কোন সেন্টারগুলো দক্ষতার সাথে করছে? আমি অন্য সেন্টার কথা বলতে পারবো না, আমাদের সেন্টার আমরা বলবো যে আমাদের সেন্টারে আমরা ধরেন সারা ওয়ার্ল্ডকে যদি আমরা চিন্তা করি যে হাই টেকনোলজি, ধরেন যদি যেখানে 100% দিতে পারে, আমাদের সেন্টারে 95 to 97% সে হাইটেক আমাদের আছে। আচ্ছা আচ্ছা। সুতরাং আমার ওই সেন্টারে যারা কাজ করেন, আপনি জানেন যে আমার এই সেন্টারটা কিন্তু ইন্টারন্যাশনালি রিকগনাইজ সেন্টার ফেলোশিপ ট্রেনিং এর জন্য। এখানে আমরা কিন্তু দেশের ডাক্তার, আমাদের সরকারি বেসরকারি ডাক্তারকে আমি ট্রেন করাচ্ছি, এর জন্য কিন্তু আমাদের বাইরের ডাক্তারও আসে। কয়েক মাস আগে একজন ইন্ডিয়ান ডক্টর এখানে এসে ট্রেনিং করে গেছে। সুতরাং আমাদের ধরেন এটা কিন্তু ইন্টারন্যাশনালি তারা সুপারভাইজ করে। সুতরাং এইটার যে টেকনোলজি বা টেকনিক আমরা যেটা করে থাকি বা আমাদের এখানে সার্জারি, আমরা আবার কি করি, কিন্তু ইন্টারন্যাশনাল আমাদেরকে ফোকাস করতে হয়, রিপোর্ট করতে হয় বছর শেষে, এবং এই 1 বছর পর পর 2 বছর পর পর তারা আবার এটাকে আবার রিনিউ করে যে না তোমাকে ওই স্ট্যান্ডার্ড মেনটেন হয়েছে কি হয় নাই, তোমাকে আমরা এটা কন্টিনিউ করবো কি করবো না। সুতরাং আমাদের সেন্টারে আমরা যেগুলো করি, আমরা যতটা যত্ন নেওয়া যায়, যতটা দক্ষতার সাথে করা দরকার, এবং এটা করার জন্য ধরেন আমরা আপনাকে দেখাবো, উদাহরণ যদি দেখাই তাহলে বুঝবেন যে এগুলো করার জন্য যে স্বয়ংক্রিয় জিনিসপত্র অনেক জায়গায়, স্বয়ংক্রিয় প্রযুক্তি কিংবা অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি যেটির মাধ্যমে বাংলাদেশে অপারেশনগুলো হচ্ছে এবং আপনারা সেটিকে বিশ্বমানের দরবারে পৌঁছে দিচ্ছেন, কি করে? অনেকের হয়তো জানা রয়েছে যে অপারেশনের আগের অবস্থা কি, অপারেশনের পরবর্তীতে কেমন করে হতে পারে বা পরবর্তীতে কতটুকু সফল হতে পারে, প্রত্যেকটি জিনিস দেখাবো। তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন।
দর্শক বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। বিরতির আগে কথা বলছিলাম যে বাংলাদেশে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে শুধুমাত্র একটি ছিদ্র করে স্পাইনের বড় বড় ধরনের অপারেশনগুলো করা সম্ভব হচ্ছে। আমি একটু দেখতে চাই আপনার সেন্টারে তো অ্যাভেলেবল করছেন সেগুলো, আমরা কি কোনো চিত্রের মাধ্যমে বা কোনো রোগীর অবস্থান সম্পর্কে একটু জানতে পারি? হ্যাঁ, আমি যদি দেখতে চাই তাহলে আমরা একটা স্ক্রিনে দেখব। যেমন এটার মিনিমাল স্পাইন সার্জারি আমরা বলছি, পরটা যদি যাই আমরা দেখতে পাবো। দেখেন আমরা কিন্তু 4টা লেভেলে 3টা লেভেলে আমরা এখানে দেখাচ্ছি, 2টা ছবিতে 2টা দেখেন যে এটা ছোট্ট একটা ছিদ্র, শুধু ছিদ্র করে আমরা সার্জারি করা। এবং এখানে রক্ত নাই বললে মানে খরচ হয়েছে নাই বললে চলে, কাটাকাটি নাই, ছোট্ট একটা স্ট্যাব ইনসেশন দিয়ে ওই জায়গাটাকে আস্তে আস্তে আমরা বড় করে দেন আমরা স্ক্রু লাগাই। এরপরের স্লাইডে যদি যাই তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা করি কি। দেখেন প্রথম যে এক্সরেটা, মাঝখানেটা হলো এমআরআই, পরেরটাও এমআরআই। প্রথমের যে এক্সরে ওই যে কালো দাগ দেওয়া একটা হাড়ের অর্ধেকের বেশি একদম চেপে গেছে, প্রথম স্লাইডে এক্সরেটা। এটার জন্য কি হচ্ছে, মাঝখানে দেখেন আপনি এমআরআই, আপনার এই যে মোটা স্পাইনাল কর্ড চাপ দিয়ে ধরছে, এই রোগীটা কিন্তু তার 2 পায়ে ঝিনঝিন অবসবস ভাব, কারণ হলো যে তার যে কানেক্টিং ধরার কারণের জন্য। এটাকে যদি আমরা আগে চিন্তা করতাম, এখানে কিন্তু একটা না 3টা হাড়ের মধ্যে তার অল্প অল্প ভাঙা, একটাতে সবচেয়ে বেশি। এবং এই রোগীগুলোকে অনেকে মনে করে যে এতটুকু ভাঙা এ তো আপনার অপারেশন না করলেও চলে, কিন্তু না। যখনই এই রোগীরা দাঁড়ানোর চেষ্টা করবে, যখনই সে সামনে বাঁকা হবে, এর মধ্যে আরো চাপ পড়বে এবং আরো বসে যাবে এবং আরো বেশি চাপ পড়বে স্পাইনাল কর্ডের উপরে। তাহলে কিন্তু আপনার যে নিউরন বা নার্ভাস সিস্টেম, যেটা স্নায়ুতন্ত্র, এটা ড্যামেজ হবে এবং যে কোনো সময় তার প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যেতে পারে। এবং প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়, পিছনে ঘা হবে, পা নাড়াতে পারবে না, লাইফ শেষ। এইটাকে আমরা যে পদ্ধতি দেখালাম, এখন যদি আমরা পরের স্লাইডে দেখি তাহলে বুঝতে পারবেন। দেখেন আপনি ওই ভাঙা হাটটা দেখেন কতটা উঁচু হয়ে গেছে, এবং দেখেন এত বড়, অনেক কাটাকাটি করার কথা ছিল, কিন্তু আমরা যখন এর পরের স্লাইডে দেখবো যে ওই ছিদ্রগুলো শুধু আমরা ক্লোজ করে দিয়েছি। দেখেন আচ্ছা আচ্ছা, ওয়াও, মানে একদম ছোট ছিদ্র এবং এগুলোকে জাস্ট একটা সেলাই দিয়ে আপনি ক্লোজ করে ফেলেছেন এবং দাগও নেই, সেখানে জটিলতা হওয়ার পরিমাণও অনেক কম। শুধু একটা বা 2টা স্টিচ আমরা দিই মাত্র, দিয়ে আমরা এত বড় সার্জারি করা সম্ভব। এবং এটার জন্য ধরেন আমরা শুধু স্ক্রুটা দিয়ে দিলাম, কিভাবে দিলাম, ওর জন্য দামি মেশিন লাগে, ওটা আমাদের দেখতে হয়। এবং আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাব, কতটুকু সামনে পিছনে যাব, এগুলা খুব মানে টেকনিক্যাল বিষয়। এগুলোর যদি দক্ষতা কারো না থাকে তাহলে এটা আমরা করা যাবে না, কারণ এটা করতে গেলে তাহলে রিস্ক অনেক বেশি। আমাদের সুবিধা হলো যে আমরা যদি এটা জানি, যে সেন্টারে করুক বা যিনি সার্জন সঠিকভাবে জানলে এই পেশেন্টের কিন্তু সুবিধা দেন। এই রুগী এখন হাঁটতেছে, প্রি অপারেটিভ সে হাঁটছে, দেন পোস্ট অপারেটিভ মাঝখানেরটা দেন এবং লাস্টের দেন 2 মাস পরে। হ্যাঁ, প্রথম দিকে কিন্তু অপারেশন করার পরের দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং এই রোগীগুলো কিন্তু দেখা যায় যে প্রথম দিকে যখন হাঁটে তখন কিন্তু পিঠে একটা সাপোর্ট দিয়ে, দেখেন যখন 2 মাস পরে যখন হাঁটবে দেখেন একদম নরমাল, সুস্থ স্বাভাবিকভাবে চলাফেরা করছে। কিন্তু প্রি অপারেটিভলি এই পেশেন্টের অনেক সময় আপনার দাঁড়ানোও যায় না, এবং বসবে তো দূরের কথা, হাঁটবে দূরের কথা, এটা তাদের পক্ষে সম্ভব হয় না। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই রোগীগুলো থাকে হলে আপনি একদম বেড রিডেন, অর্থাৎ একদম বিছানায় শোয়া। সেই পেশেন্টগুলোকে যখন আমরা ছিদ্র করে আমরা অপারেশন করে দেবো, ধরেন জ্ঞান ফিরলে রুগীকে আমরা বসাই দিই, রুগীকে আমরা বলি বসেন, দাঁড়ান, হাঁটেন, এবং রুগী ধরেন 1-2 দিন পরেই বাড়ি চলে যায়। এটা বড় সুবিধা। কোনো পেশেন্টই এই ধরনের আমরা 3 দিনের বেশি রাখি না, তাহলে তার অনেক খরচ কমে যায়, তাদের কষ্ট কমে যায়, এবং যত্রতত্র আপনি ধরেন তার কাজে গিয়ে সে যোগদান করতে পারে, ব্যবসা বাণিজ্য সে করতে পারে। এবং পরবর্তীতে স্যার পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কোনো ঝুঁকি রয়েছে কিনা? কোনো সার্জারিতেই এমন কোনো গ্যারান্টি নাই যে পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আপনি ধরেন বেশি খাবেন তারও পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কম খাবেন তারও পার্শ্ব প্রতিক্রিয়া আছে, অনেক টাকা হইলেও খারাপ দিক আছে, আবার কম টাকা হইলেও খারাপ দিক আছে। সো দিস ইজ এ ব্যালেন্সড। আমাদের এগুলো সার্জারি ইউজুয়ালি কোনো অসুবিধা হয় না, বরং বেশি কাটাকাটি করে যে কমপ্লিকেশনস বেশি, তার চেয়ে এই সার্জারি কমপ্লিকেশন অনেক কম, অনেক কম। সুতরাং আমরা যদি চিন্তা করি যে কোনো সার্জারি একদম রিস্ক নাই, কেউ যদি এটা আপনাকে বলে তাহলে সে ভুল বলা হবে, সেটা সঠিক তথ্য না।
কারণ যে কোনো এবং সেক্ষেত্রে স্যার যেহেতু অপারেশনের প্রত্যেকটা অপারেশনের ছোটখাটো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, আমাদের দেশে বেশিরভাগ রোগীরা যেটা করে যে অপারেশনের পরে বিষয়টিকে মনে করে যে আমি একদম সুস্থ হয়ে গেছি, আর পরবর্তীতে ফলো আপে আসে না। এবং লাইফস্টাইল যে মডিফিকেশন করা প্রয়োজন রোগীটির, নিয়মিত কিছু এক্সারসাইজ বা খাদ্যাভ্যাস কিংবা জীবনযাত্রার মানে কিছুটা পরিবর্তন, কোনোটাই তারা অভ্যস্ত নয়। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দুইটা জিনিস, একটা হলো যে আমাদের দুইটা দিক আছে, একটা হলো রুগীর প্রবলেম, আর হলো ডাক্তারদের বা যারা স্টাফ থাকেন তাদের প্রবলেম। আমি খুব ভালো সার্জারি করে দিলাম, কিন্তু সার্জারি করার পরে যেটা পোস্ট অপারেটিভ ফলো আপ যেটা বলছেন, আমি হয়তো সঠিকভাবেই বলার চেষ্টা করছি, কিন্তু রুগী হয়তো বুঝে নাই, একটা হতে পারে, অথবা আমি সঠিকভাবে বোঝাতে পারি নাই, অথবা দুইটাই ঠিক আছে, আমিও ভালোভাবে বোঝালাম, রুগীও ভালোভাবে বুঝলো, কিন্তু রুগী করলো না। এবং সে যতটুকু করলো সঠিকভাবে বা যত সময় করা দরকার ততটুকু করলো না। পরবর্তী সময় যখন তার আসার কথা একটু ভালো ফিল করলো, সে আর আসলো না। সো লট অফ ফ্যাক্টরস। পরবর্তী সময় ধরেন সে তাকে কিছু নিষেধাজ্ঞা হয়তো থাকলো যে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আপনি এইভাবে চলবেন, সে করলেন না, যখন ভালো ফিল করতেছে সবই করে ফেললো, তখন কিন্তু এই জটিলতাগুলো যে সার্জারি করার পরে তার ভালো থাকার কথা, কিন্তু সেখানে গিয়ে তার কিছুটা অসুবিধা হতে পারে। কিন্তু এই পদ্ধতিতে আমরা যেগুলো করি সাধারণত রুগীদের তারাও বোঝার চেষ্টা করে, এবং যদি তারা সঠিকভাবে শুনে ইউজুয়ালি তেমন কোনো প্রবলেম হয় না। কিন্তু ধরেন আপনার একটা সার্জারি করে দিলেন, পরবর্তী সময় আবার একটা আঘাত হইলো, সেখান তো হইতে পারে, বা কোনো রুগীর ধরেন সবার বডি একরকম না, রোগ প্রতিরোধ করার ক্ষমতা একরকম না, সেক্ষেত্রে ধরেন ইনফেকশনের একটা চান্স থাকে। আবার যাদের ডায়াবেটিস থাকে তাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম থাকে। কেউ যদি ধরেন হয়তো স্টেরয়েড জাতীয় কোনো ওষুধ খান লং টাইম, ক্যান্সারের কোনো ওষুধ খান, অনেক সময় হাড়গুলা নরম থাকে, অন্যান্য দুর্বলতা, কারো যদি ধরেন হার্টের প্রবলেম আগের থেকে ছিল, কারো ধরেন কিডনিতে প্রবলেম, তা কারো শ্বাসকষ্ট, ধরেন এই যে মাল্টিফ্যাক্টোরিয়াল যে জিনিসগুলো থাকে, এগুলোর জন্য ধরেন কিছু এক্সপেক্টেড কমপ্লিকেশন থাকে। তখন কিন্তু একটা সুস্থ মানুষের সার্জারি যতটুকু ঝুঁকি, তাদের ঝুঁকি কিন্তু অনেক বেশি। একটা রোগী অনেক বাল্কি, অনেক ওজন বেশি, তার কিন্তু ঝুঁকি এমনি নর্মালের চেয়ে বেশি, এবং ওই রোগীটাকে অজ্ঞান করার ঝুঁকিও প্রায় 25 to 30% বেশি। আমরা বলি ওবেসিটি, তার কোমরবিডিটি না, এইটা একটা কোমরবিডিটি। কোমরবিডিটি মানে যে এইটার জন্য সে খারাপের দিকে যেতে পারে। অজ্ঞান করা থেকে শুরু করে অপারেশন করা শুরু, অপারেশনের পরবর্তী সময় তার কমপ্লিকেশনের চান্স অনেক অনেক বেশি। সেই জন্য এখানে ধরেন একটা মাল্টিফ্যাক্টরিয়াল আমরা বলি যে ডাক্তারের সাথে যে সমস্ত স্টাফ থাকবে, হসপিটালের স্টাফ, প্লাস রুগী এবং রুগীর যারা আত্মীয় স্বজন, ওনাদের একটা মানে বোঝার বড় ভূমিকা রয়েছে। ধরেন ওনারা যদি একদমই কিছু সহযোগিতা না করেন বা সহযোগিতা না চান, তাহলে কিন্তু ভালো রেজাল্ট আপনার আসবে না। নিশ্চয়ই একটা সার্জারির সফলতা নিশ্চয়ই শুধুমাত্র একজন সার্জনের উপর ডিপেন্ডেন্ট নয়, প্রত্যেকটা মানুষ এখানে ইনভলভ, এবং এটি একটি টিম ওয়ার্ক। নিশ্চয়ই সবাই মিলে যদি একদম সচেতনভাবে কাজটি করে, প্রত্যেকটি ব্যক্তি পরবর্তীতে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। স্যার, একদম শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবেন। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন অপারেশন পরবর্তী সময়ে নিজেদের জীবনযাত্রার মান পরিবর্তন করি এবং একটুখানি সচেতন হই। শুধুমাত্র একটি অপারেশনই আপনার সুস্থতার একমাত্র চাবিকাঠি নয়। এক্ষেত্রে পরবর্তী জীবনযাপনটা আপনি কেমন করছেন, কতটুকু সচেতন থাকছেন কিংবা কতটুকু ফলো আপ করছেন, সেটিও অনেক গুরুত্বপূর্ণ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।